আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম। আজকে আমরা করতেছি হচ্ছে বরিশাল বোর্ড 2025-এর একটা অঙ্ক, এবং এই অঙ্কটা হচ্ছে গিয়ে শালদা ট্রেডার্সের, এবং এটা হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। এবং তোমরা এটা ভালো করে জানো যে তোমাদের জন্য বেস্ট একটা বই, যেটা হচ্ছে গিয়ে ইজি অ্যাকাউন্টিং বই। এই ইজি অ্যাকাউন্টিং বই থেকেই আমরা এই বোর্ডগুলো সলিউশন করতেছি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমাদের তো এবার কোশ্চেন প্যাটার্ন হচ্ছে ডিফারেন্ট, একটা কোশ্চেন 20 মার্ক, আপনি এভাবে কেন ভেঙে ভেঙে করাচ্ছেন? দেখো ভাই, এটা হচ্ছে বোর্ডের অঙ্ক। বোর্ড সম্পর্কে তোমার ধারণা থাকা উচিত, তোমার প্র্যাকটিস করা উচিত বোর্ড আসলে কোন টাইপের অঙ্কগুলো নিয়ে ভাবে। সো সেই যেমন ধারণা তোমরা যেমন পাও, তার জন্যই হচ্ছে আমাদের এভাবে আসলে অঙ্কগুলো করানো। আমি বিশ্বাস করি তোমরা এটাকে পছন্দ করবা। সো চলো আমরা শুরু করি। বরিশাল বোর্ড 2025, যেমনটা আমি প্রথমে হচ্ছে 2-1 মিনিট তোমাদের বেসিক দেওয়ার চেষ্টা করি একটা অঙ্ক করতে গেলে, এখানেও তার ব্যতিক্রম হবে না। আমরা হচ্ছে করতেছি বরিশাল বোর্ড 2025। এইটা হচ্ছে শালদা ট্রেডার্সের রেয়ামিল, এবং 31শে ডিসেম্বর 2023 সালে করা। এটা তোমরা ভালো করে জানো যে এই রেয়ামিলগুলো সাধারণত কী করা হয়, এই রেয়ামিলগুলো হচ্ছে বছরের শেষে করা হয়, এবং এই একটা রেয়ামিলই হচ্ছে আমার পরিপূর্ণ শুদ্ধ একটা রেয়ামিল, এবং এই রেয়ামিলের মাধ্যমেই হচ্ছে আমরা আর্থিক অবস্থার বিবরণী করি, কারণ রেয়ামিলটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর কোশ্চেন। দ্যাটস ওয়াই যখন আমি রেয়ামিল করাইছি, দেখবা আমি অনেক সতর্ক সহকারে করাইছি, আমি প্রত্যেকটা হিসাব বুঝে বুঝে করাইছি, এবং আমি সবসময় চাই আমার ভাই বোনেরাও ওইভাবেই করুক। সো রেয়ামিল যখন তোমরা প্র্যাকটিস করবা, সবসময় একদম প্রপার ওয়েতে প্রত্যেকটা এন্ট্রির ক্লাসিফিকেশন যেন তুমি জানো, সেভাবেই করবা। সো আমরা এখন করতেছি হচ্ছে শালদা ট্রেডার্সের রেয়ামিল 31শে ডিসেম্বর 2023, এবং এই রেয়ামিলটা সম্পর্কে এখন তো আমি তোমাদের একটু ব্রিফ দিব, ঠিক আছে লক্ষ্মী ভাই? এই ব্রিফটা আমি বিশ্বাস করি তোমরা পছন্দ করবে, একটা এক্সপ্লেইন করব যে এটা আসলে কি। দেখো, এটা হচ্ছে একটা পরিপূর্ণ শুদ্ধ রেয়ামিল। এই রেয়ামিলের 5 ধরনের হিসাব থাকে। একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়, একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে দায়, একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে উত্তোলন। এই 5 ধরনের হিসাব থাকে। এই 5 ধরনের হিসাব থাকে, এইটাকে আমরা একসাথে বলি মালিকানা সত্ত্ব। এই একটাকে বলি হচ্ছে আমরা মালিকানা সত্ত্ব। তাহলে আয়, ব্যয়, সম্পদ এবং দায়, এবং তারপর হচ্ছে মূলধন এবং উত্তোলন। মূলধন এবং উত্তোলন, ঠিক আছে? এই হিসাবগুলো আমাদের এখানে থাকে। এখান থেকে আমাকে কি করতে হয়? এখান থেকে আমাকে তিনটা হচ্ছে পার্ট করতে হবে। এই 3টা পার্ট, প্রথমটা হচ্ছে লক্ষ্মী ভাই, এই 3টা পার্টের প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী, ঠিক আছে? দেন হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। দেন হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই 3টা পার্ট, ঠিক আছে না? ঠিক নাই? আমরা বেসিকটা একটু তোমাদের দিচ্ছি, কারণ প্রত্যেকটা অঙ্ক যেন নতুনভাবে তোমরা শিখতে পারো। তাহলে এখান থেকে কি হবে? আয় ব্যয়ের জন্য এটা, মূলধন উত্তোলনের জন্য এটা উত্তোলন, আর এটা হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণী। এটা হচ্ছে তোমার সম্পদ আর দায়। সম্পদ এবং দায়, এই 3টা কারণে হচ্ছে আমার এই 3টা ছক, ঠিক আছে লক্ষ্মী ভাই? এবার আমরা আসি, দেখো, এবার আমরা আসি বিশদ আয় বিবরণী থেকে আমাদের নিট লাভ বের হবে। নিট লাভ বা ক্ষতি। বিশদ আয় বিবরণী থেকে আমাদের নিট লাভ বা ক্ষতি বের হবে। এইটা থেকে আমাদের হচ্ছে নিট মালিকানা সত্ত্ব বের হবে, মালিকানা সত্ত্ব। আর এইটা থেকে আমাদের একসাথে এ সমান সমান
এ সমান সমান হচ্ছে আমাদের কি বের হইতো, এ সমান সমান এল প্লাস ওই। তার মানে বিশদ থেকে নিট লাভ পাইতাম, মালিকানা সত্ত্ব পাইতাম কোথা থেকে, বিশদ থেকে নিট লাভ, বিশদ থেকে নিট লাভ, মালিকানা সত্ত্ব কোথা থেকে পাইতাম, মালিকানা সত্ত্ব পাইতাম হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব থেকে, আর এটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই। মানে আর্থিক অবস্থার বিবৃতি হচ্ছে আমার টোটাল যা সম্পদ আছে তার সাথে আমার দায় এবং মালিকানা সত্ত্ব মিলেও এক হবে। সেটা আমরা কোথায় পাইতাম, এটা পাইতাম হচ্ছে আমরা, এটা কোথায় পেতাম লক্ষ্মী ভাই, এটা পাইতাম আর্থিক অবস্থার বিবৃতি। ঠিক আছে, সো এই হচ্ছে বেসিক। সো আমি যেমনটা প্রথমে শুরু করি, তোমাদের প্রত্যেকটা হিসাব তোমাদের আগে আমি একটু বলে শোনাই কোনটা কোন দিকে যাবে, কেন যাবে। ঠিক আছে, এটা আসুক আর না আসুক আমার যতটুকু অঙ্ক করা লাগবে, বাট তোমরা যেন প্রত্যেকটা হিসাবের মেইন পয়েন্টগুলো বুঝে নাও, এটা আমি তোমাদের বোঝানোর জন্য অলওয়েজ করি। প্রথম হচ্ছে ক্রয়, ক্রয় যাবে হচ্ছে মালিকানা সত্ত্বে, ক্রয় যাবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। শুরুতে বিক্রয় হচ্ছে নিট বিক্রয়ের মধ্যে ফেরত, ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ, রেয়া মিলে ক্রয় ফেরত ক্রেডিট পাশে থাকে, বিক্রয় ফেরত ডেবিট পাশে থাকে। বেতন পরিচালন ব্যয়, মণিহারি হচ্ছে পরিচালন ব্যয়, ডাক খরচ হচ্ছে পরিচালন ব্যয়, মজুরি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, শিক্ষানবিশ স্যালামি অন্যান্য আয়ে যাবে, এটা হচ্ছে তোমার বিশদায় বিবৃতিতে। সুনাম হচ্ছে স্থায়ী সম্পদ, ইজারা সম্পত্তি স্থায়ী সম্পদ, 10% বিনিয়োগ হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সুনাম স্থায়ী সম্পদে যাবে, ইজারা সম্পত্তি স্থায়ী সম্পদে যাবে, বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবে, বিজ্ঞাপন হচ্ছে পরিচালন ব্যয়ে যাবে, বিনিয়োগের সুদ হচ্ছে অন্যান্য আয়ে যাবে, দেনাদার হচ্ছে চলতি সম্পদে যাবে, পাওনাদার হচ্ছে চলতি দায়ে যাবে, প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে শুরুতে, আর মূলধন মালিকানা সত্ত্বে সেখান থেকে উত্তোলন বাদ হবে। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা হিসাব তোমাদের আমি বলে দিলাম। এখন এরপরে কাজ হচ্ছে লক্ষ্মী ভাই, আমাদের গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে সমন্বয় দাগানো। সমন্বয় বলতে এই যে নিচে যে ঘটনাগুলো বলা থাকে যেটা আমাদের অঙ্ক করার পরে ঘটছে, সমন্বয় বলতে নিচে যে ঘটনাগুলো বলা থাকে যেটা আমাদের অঙ্ক করার পরে ঘটছে সেটাকে আমরা সমন্বয় বলি। সেটাকে আমরা কি বলি, সমন্বয় বলি। তাহলে এই যে সমাপনী মজুত পণ্য 3 লাখ, সমাপনী মজুত পণ্য বলা আছে 39,000, শিক্ষানবিশ সালামি 4 বছরের জন্য, ইজারা সম্পত্তি প্রয়োজনীয় অংশ অবলোপন করো এবং কুরিনের 5,000 টাকা অবলোপন করো। এই যে সমন্বয়গুলা বা এই যে ঘটনাগুলা বা এই যে সমন্বয় লেনদেনগুলো, এগুলো হচ্ছে এই রেয়ামিল করার পরে ঢুকছে, মানে হচ্ছে ঘটছে। সো আমরা যেহেতু 1 বছরের হিসাব করি, 12 মাসের একটা রেয়ামিলের আমরা আর্থিক অবস্থা নিয়ে 12 মাসের করি, এর আগেরও কোনো কিছু করতে পারবো না, পরেরও কোনো কিছু করতে পারবো না। সো আমাদের ফোকাস হচ্ছে এর আগে যদি কোনো কিছু বাদ পড়ে সেটাকেও আমাকে হিসাব করতে হবে, এরপরে যদি কোনো কিছু বাড়তি হয় সেটাকে আমার বাদ দিতে হবে। তার মানে আমাকে 1 বছরের মধ্যে নিউট্রালাইজ করে হিসাবটা আনতে হবে। আরেকটা কথা, প্রত্যেকটা সমন্বয় মিনিমাম 2 বার করে কাজ করে। প্রত্যেকটা সমন্বয় কয়বার কাজ করবে, 2 বার, 2টা সাইডে কাজ করবে। দেন হচ্ছে এখানে ভিতরের কিছু সমন্বয় থাকে যেটাকে আমরা বলি ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট। এই সমন্বয়গুলো হয়তো আমাদের এখানে বলে দেয়া নাই, কিন্তু এখানে যেভাবে বলছে ওইটা বলা আর ওইটা বলা একই কথা। এখানে না বলা থাকলেও এখানে যেভাবে বলছে ওইটা বলা আর এটা বলা একই কথা। সো এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। প্রথম আমরা এখন হচ্ছে সমন্বয়গুলো দাগাবো, তারপরে হচ্ছে আমরা আনুষঙ্গিক কাজ করব। ঠিক আছে লক্ষ্মী ভাই? সো এই যে সমন্বয়গুলো আমরা দাগাবো, তো এই যে সমন্বয়গুলো আমরা দাগাবো, সো চলো এই সমন্বয়গুলো আমরা দাগানো শুরু করি। ওকে, প্রথম কাজ হচ্ছে আমার এখানে দেখো ইজারা সম্পত্তি 10 বছরের জন্য, এই ইজারা সম্পত্তি আমার জন্য একটা সমন্বয়। এখানে 10 বছর ব্রেকেট বলে দিছে, তার মানে এটার মেয়াদ 10 বছর। আপনারা 10টা ভাগে ভাগে করে ইউজ করবেন। 1 বছর ব্যবহার করা শেষ, 1 বছরেরটা কমাই দিবেন, আরেক বছর ব্যবহার করা শেষ, আরেক বছরেরটা কমাই দিবেন, এভাবে শেষ। এরপর হচ্ছে বলা আছে 10% বিনিয়োগ। এই 10% বিনিয়োগ আমার জন্য একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এবং এটা হচ্ছে আমার জন্য কি লক্ষ্মী ভাই, এটা আমার জন্য একটা সমন্বয়। এই যে 10% আমাকে বলছে, এইটা মানে হচ্ছে আমাকে বিনিয়োগের উপরে 10% সুদ আমি পাবো, আর এখানে যেহেতু কোনো তারিখ দেয় নাই তার মানে পুরো 1 বছর। সো এই দুইটা সমন্বয় আমি দাগায় ফেললাম। এরপরে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য আসলে কারোর সাথে দাগানো যায় না। সমাপনী মজুত পণ্য একবার হচ্ছে চলতি সম্পত্তিতে যাবে এবং আরেকবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে সবার শেষে বাদ হবে। মুখস্থ করে নাও, সমাপনী মজুত পণ্য একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে সবার শেষে বাদ, আরেকবার চলতি সম্পত্তিতে। এরপরে হচ্ছে তোমার শিক্ষানবিশ সালামি 4 বছরের জন্য। তো শিক্ষানবিশ সালামির সাথে আমরা একটা দাগ দিলাম, এখানে আমাদের একটা সমন্বয় আছে, আমরা এটা লিখে রাখলাম।
দেন হচ্ছে কি আমার ইজারা সম্পত্তির অংশ, দেখো ইজারা সম্পত্তি আমরা আগেই দাগাইছি, তারপর ওরা নিচে বলে দিচ্ছে, এটা না বললেও আমাকে এই অংশ অবলোপন অবশ্যই করতে হইতো। এরপরে বলছে কুরিন হিসাবে 500 টাকা অবলোপন করো। কুরিন মানে হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা মানে হচ্ছে লক্ষ্মী ভাই কি অনাদায়ী পাওনা, কুরিন মানে অনাদায়ী পাওনা, আর অনাদায়ী পাওনা মানে হচ্ছে যেটা আমি দেনাদারের কাছ থেকে আদায় করতে পারবো না, যেটা আমি দেনাদারের কাছ থেকে আদায় করতে পারবো না। সো এই কুরিন হচ্ছে তোমার দেনাদার থেকে বাদ হবে, কুরিন তোমার কি থেকে বাদ হবে, দেনাদার থেকে বাদ হবে। সো এই কুরিন হচ্ছে তোমার দেনাদারের সাথে কাজ যেহেতু, সো তোমাকে এটা দেনাদারটা দাগায় রাখতে হবে। আমরা দেনাদারটা দাগায় রাখতেছি, দেখো এই যে আমরা দেনাদার দাগায় রাখলাম, ঠিক আছে লক্ষ্মী ভাই। সো এই হচ্ছে আমাদের প্রথম কাজ, আমি ধীরে ধীরে করাচ্ছি, বাট আমার ভাই বোনের তো ধীরে ধীরে করা লাগবে না। আমি যেমন প্রথমে এটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি যে কোনটা কিভাবে করতে হবে, কেন করতে হবে, ঠিক আছে। সো আমি বিশ্বাস করি তোমরা এটা পছন্দ করছো। এখন আমার কাজ হচ্ছে 3টা ছক করা, কারণ কি ভাই এখানে দেখো ওরা আমার কাছে 3টা জিনিস চাইছে। এক হচ্ছে নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করতে, মোট লাভ চাইছে এবং নিট লাভ চাইছে। তার মানে ওরা হচ্ছে আমাকে বিশদ বিবরণী ফুল চাইছে বাট পার্ট পার্ট করে দিছে, আর হচ্ছে আমাকে নিট স্থায়ী সম্পত্তির মূল্য বের করতে বলছে। সো এই অঙ্কটা করতে গেলে অবশ্যই আমাকে একটু ছক লাগবে, এর তো কোনো বিকল্প নাই। সো আমি তোমাদের জন্য যেহেতু হাতে করাই দিচ্ছি এই অঙ্কগুলো, সো আমি তোমাদের জন্য ছক করে রাখছি, এখন আমরা তাহলে এখানে শুরু করব। শুরু করলে এখানে আমি প্রথমে ক নাম্বার লিখলাম, তারপরে এখানে লিখলাম নিট স্থায়ী সম্পদের পরিমাণ, নিট স্থায়ী সম্পদের পরিমাণ, ঠিক আছে। তারপরে এখানে আমাদের কি লেখা লাগে এটা তোমরা জানো, বিবরণ টাকা, তোমরা আমার সাথে এভাবে ছক করে নিবা, টাকা টাকা, ডান করলাম, এটা আমরা করে রেখে দিলাম। দেন আমাদের কাজ কি, মোট মুনাফা যেটা আমাদের কাছে চাইছে, আমি যেভাবে লিখতেছি তোমরা কিন্তু এভাবে লিখবে না, তোমাদের সলিউশনে যেভাবে সুন্দর করে উপরে তারিখ, তারপর হচ্ছে বিশদায় বিবরণী আংশিক, তারিখ বিশদায় বিবরণী আংশিক, এবং এরপর হচ্ছে তোমার কি লেখা আছে তারিখ বিশদায় বিবরণী আংশিক, এবং তারপরে 31শে ডিসেম্বর 2023 সাল, মানে যে বছর যে মাস থাকবে এভাবে করে সুন্দর করে লিখবা। এটা হচ্ছে আমার খ। দেন এখানে হচ্ছে বিবরণ, দেন এখানে হচ্ছে টাকা, দেন এখানেও হচ্ছে টাকা, দেন এখানেও হচ্ছে টাকা, ডান, ওকে ডান। এরপরে হচ্ছে লক্ষ্মী ভাই আমাদের গ নাম্বার। সো গ নাম্বারে আমরা এখানে কি লিখব, গ নাম্বার হচ্ছে আমার নিট মুনাফা, নিট মুনাফা আমি যেভাবে লিখছি তোমরা লিখো না, আমার জায়গা স্বল্পতার জন্য এভাবে করা লাগতেছে। বিবরণ, তারপর হচ্ছে টাকা, তারপর হচ্ছে টাকা, তারপর হচ্ছে টাকা, ডান, শেষ। এরপরে হচ্ছে লক্ষ্মী ভাই আমরা তাহলে এখন চলে যাব হচ্ছে কোশ্চেনে, আমাদের সব লেখা শেষ। এবার আমরা কোশ্চেন থেকে শুরু করব, যেটা যেখানে যাবে সেটা সেখানে বসাবো। আর আমি কিন্তু বারবার করে বলছি আমি একবার বসাই, একবারেই দেখি একবারেই বসাই, আমি অতিরিক্ত সময় স্পেন্ড করতে এটা নিয়ে পছন্দ করি না, আমার কাছে এটা ভালো লাগে না। ওকে, সো প্রথমে ক্রয় বলা আছে, ক্রয় বলা আছে 85,000, বিক্রয় বলা আছে হচ্ছে 2 লাখ, ক্রয় বলা আছে 85,000, বিক্রয় বলা আছে 2 লাখ। সো আমরা হচ্ছে আমাদের কি করব, প্রথমে হচ্ছে আমরা করতেছি কি, প্রথমে আমরা করতেছি ক্রয়। সো এইটা হচ্ছে আমাদের ক্রয়ের জায়গা, তাহলে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, আমরা হেডলাইন দিয়ে দিলাম। এখানে আমরা লিখলাম ক্রয়, ক্রয় কত বলা আছে, ক্রয় বলা আছে 85,000, বিক্রয় বলা আছে 2 লাখ। সো আমরা ক্রয়, যেহেতু ক্রয়ের সাথে আমাদের কাজ আছে, সো আমরা ফার্স্ট কলামে লিখে দিলাম 85,000। এরপর আমরা এখানে লিখলাম বিক্রয়, বিক্রয়ের সাথে আমাদের কাজ আছে, বিক্রয় লিখলাম 2 লাখ। লক্ষ্মী আমার হাতের লেখাটা তোমরা একটু বুঝে নিও,
হাতের লেখা খারাপ হচ্ছে, আমি দুঃখিত, বাট আমি চেষ্টা করতেছি হাতের লেখা দিয়ে বিবেচনা না করে পুরোটা অঙ্ক যেন তোমাদের প্রপারলি বুঝাতে পারি, ঠিক আছে? এরপরে আমাদের এখানে বলা আছে ফেরত। লক্ষ্মী ভাই এইটা একটু মনে রাখো, ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট, বিক্রয় হচ্ছে ক্রেডিট, আর বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট। সো আমাদের এখানে ডেবিট পাশে যে ফেরতটা থাকবে সেটা হচ্ছে বিক্রয় ফেরত, ক্রেডিট পাশে যে ফেরতটা থাকবে রেহাবিলে সেটা হচ্ছে ক্রয় ফেরত। সো চলো দুই জায়গা থেকে আমরা ফেরতটা বাদ দিয়ে দিই। সো এখান থেকে আমরা লিখলাম বাদ ফেরত। ফেরত হচ্ছে এখানে 5,000 আর বিক্রয় ফেরত হচ্ছে 3,000। ফেরত কত টাকা আছে? 3,000। ডান। এরপরে হচ্ছে লক্ষ্মী ভাই ফেরত আমরা 3,000 আর 5,000 বাদ দিলাম, তাহলে 3,000 হচ্ছে আমরা ক্রয় থেকে বাদ দিব, আর বিক্রয় থেকে হচ্ছে, এটা একটু ভুল লিখছি আমরা, চলো এইটা হচ্ছে 3,000 আর এইটা হচ্ছে 5,000, আমরা ব্রেকেট চিহ্ন দিয়ে রেখে দিলাম। ডান, বসানো শেষ লক্ষ্মী ভাই। এরপরে দেখো, সবাই মনোযোগ দাও, এইটা করা শেষ। এরপরে বলছে বেতন। বেতন যাবে পরিচালন ব্যয়। বেতন বলা আছে 8,000, মনিহারি বলা আছে 2,000। দুইটাই পরিচালন ব্যয় যাবে। দুইটাই কই যাবে? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কই থাকে? পরিচালন ব্যয় থাকবে হচ্ছে নিট মুনাফার এখানে। তাহলে এখানে আমরা প্রথমে লিখে নিলাম মোট মুনাফা। এটা আসবে কোথা থেকে? খ থেকে, ঠিক আছে? ডান। মোট মুনাফা কোথা থেকে আসবে? খ থেকে। খ থেকে আসবে, কিন্তু মোট লাভ এখানে সুন্দর করে আমাদের দিয়ে দেয়া আছে। কত দেয়া আছে? 55,500। সো এটা আমরা ধরে নিব, খ থেকে এবার আর আনার দরকার নাই। তাহলে এটা আমরা লিখলাম কত? 55,500। 50,500 কত লক্ষ্মী ভাই? 55,500। সো আমরা এখানে 3টা 5, 2টা 0 লিখে দিলাম। ডান। এখন আমরা এখান থেকে লিখব বাদ পরিচালন ব্যয়। বাদ পরিচালন ব্যয়, সুন্দর করে লিখি ব্যয়। ডান। পরিচালন ব্যয় লিখে ফেললাম। তাহলে বেতন লিখব, মনিহারি লিখব। কত আছে বেতন আর মনিহারি? বেতন আছে হচ্ছে তোমার, বেতন কত আছে লক্ষ্মী ভাই? বেতন আছে 8,000, মনিহারি 2,000। সো আমরা এটা লিখে দিই, বেতন হচ্ছে 8,000, মনিহারি 2,000 লিখে ফেললাম। কাজ শেষ। এরপরে লক্ষ্মী ভাই আমাদের কি আছে? ডাক খরচ। এটাও আমাদের একটা পরিচালন ব্যয়। ডাক খরচ এটাও আমাদের একটা পরিচালন ব্যয়। সো ডাক খরচ আমরা পরিচালন ব্যয় লিখলাম। কত আছে ডাক খরচ? 1,500 টাকা। ডাক খরচ আছে 1,500 টাকা। খরচ হচ্ছে 1,500 টাকা। এরপরে আমাদের এখানে আছে মজুরি। মজুরি কই যাবে? মজুরি যাবে প্রত্যক্ষ খরচে, ক্রয়ের সাথে। তাহলে এখানে আমরা লিখলাম, জায়গা যেহেতু আছে, মজুরি। মজুরি মজুরি কত আছে রাখি ভাই? মজুরি আছে 10,000, শিক্ষানবিশ সালামে আছে 4,000। মজুরি হচ্ছে আমাদের 10,000 টাকা, আমরা সেকেন্ড কলামে লিখলাম। এবার আমরা লিখব শিক্ষানবিশ সালামে। শিক্ষানবিশ সালামে কি? শিক্ষানবিশ সালামে আমরা একটা অন্যান্য আয়। সো আমরা এখানে লিখলাম একটু জায়গা রেখে, কারণ আমাদের ওখানে সমন্বয় আসবে। অন্যান্য আয়, এটা হচ্ছে শিক্ষানবিশ সালামি। এটার সাথে আমার কাজ আছে। এটা হচ্ছে 4,000 টাকা, আমি ফার্স্ট কলামে লিখে রাখলাম। ঠিক আছে লক্ষ্মী ভাই? এবার আমি শিক্ষানবিশ সালামি আমার 4,000 টাকা, এটা আমি ফার্স্ট কলামে লিখলাম। সুনাম। সুনাম আমার একটা স্থায়ী সম্পত্তি। সো সুনাম আমার একটা স্থায়ী সম্পত্তি। যেহেতু এখানে সুনামের আলাদা করে আমাদের আর্থিক বছরই করতে বলে না, বাট এখানে স্থায়ী সম্পত্তি চাইছে। সো আমরা সুনাম এখানে লিখলাম। সুনাম কত টাকা আছে?
সুনাম আছে 30,000, ইজারা সম্পত্তি 80,000। সো সুনাম আমরা লিখলাম 30,000 টাকা, সুনামের সাথে কোনো কাজ নাই। এবার ইজারা সম্পত্তির সাথে কাজ আছে। সো ইজারা সম্পত্তি হচ্ছে 80,000 আমরা লিখলাম। এটার সাথে কাজ আছে। সো আমরা ফার্স্ট কলামে লিখি, দেন আমরা এটাকে দাগ দিয়ে রাখি। ঠিক আছে, যেমনটা সমন্বয় থাকলে আমি আগেই সতর্ক হয়ে থাকি যে এখানে আমার একটু জায়গা লাগবে। গেল। দেন হচ্ছে আমাদের এখানে কি আছে লক্ষ্মী ভাই, দেন আমাদের হচ্ছে 10% বিনিয়োগ। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবে। সো আমাদের এখানে বিনিয়োগ করতে বলে নাই, সো আমরা এটা এখান থেকে লিখব না, বিনিয়োগটা আমরা লিখব না। দেন আমাদের বলা আছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন যাবে হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। বিজ্ঞাপন যাবে কই? পরিচালন ব্যয়। সো এখানে আমরা বিজ্ঞাপন লিখলাম। বিজ্ঞাপন কত টাকা দেয়া আছে? বিজ্ঞাপন দেয়া আছে লক্ষ্মী ভাই 10,000 টাকা। বিজ্ঞাপন দেয়া আছে 10,000। বিজ্ঞাপন দেয়া আছে 10,000। ওকে, বিনিয়োগের সাথে দেওয়া আছে 1200। বিজ্ঞাপন দেওয়া আছে 10,000। বিজ্ঞাপনের সাথে কোনো কাজ নেই, আমরা বসাই ফেললাম। দেন এখানে বলা আছে 10% বিনিয়োগ বকেয়া সুদ কত? 1200। আমাদের এখানে কাজ আছে, এটা দাগ দিয়ে রাখলাম। ডান। বিনিয়োগের সুদ আমরা কোথায় বসাবো? বিনিয়োগের সুদ আমরা কোথায় বসাবো লক্ষ্মী ভাই? বিনিয়োগের সুদ আমরা অন্য আয়ে বসাবো। আমরা এখানে কেন বসাচ্ছি? পাগলা হয়ে গেছে নাকি রে ভাই আমরা? ওকে, আমি পাগলা হইলে হলাম, আমার ভাই বোন হইলে কেমন হইব? বিনিয়োগের বকেয়া সুদ কত? 1200। বিনিয়োগের বকেয়া সুদ হচ্ছে 12। ঠিক আছে, ডান। এটার সাথে একটু কাজ আছে, শিক্ষানবী সালামের সাথেও কাজ আছে। আচ্ছা থাকুক। এরপরে লক্ষ্মী ভাই কি আছে আমাদের? দেনাদার ও পাওনাদার। দেনাদার ও পাওনাদার তো আমরা এখানে কোথাও বসবে না, কিন্তু সমন্বয়ের কাজ হবে। প্রারম্ভিক মজুত পণ্য বসবে অবশ্যই, প্রারম্ভিক মজুত পণ্য বসবে। এখানে তাহলে কোনটা কোনটা আসলো না সেটা আমরা একটু ক্লোজ দিয়ে দিই। বিজ্ঞাপন আমার আসলো না, দেনাদার পাওনাদার আসলো না, মূলধন উত্তোলন আসলো না, আর হচ্ছে মজুরি সুনাম। সুনাম ডিরেক্ট এখানে না আসলো, এখানে আসছে। আমরা ক নম্বরে যেহেতু করছি তাই এটা ধরেই নিলাম। আচ্ছা, সব বসানো শেষ নাকি লক্ষ্মী ভাই? দেখি একটু সব কি কি বসানো শেষ। বিনিয়োগের সুদের দেনাদার শেষ। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য আছে 50,000। প্রারম্ভিক মজুত পণ্যটা আগে বসানো দরকার। প্রারম্ভিক মজুত পণ্যটা আমরা বসাচ্ছি। ক্রয়ের এখানে প্রারম্ভিক মজুত পণ্য, সো আমরা এখানে বসাই দিলাম প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য 50,000। সো এটা আমরা সেকেন্ড কলামে বসালাম, কারণ এর সাথে কোনো কাজ নেই। সো আমরা সবগুলা বসাই ফেলছি লক্ষ্মী ভাই, সবগুলো আমরা বসাই ফেলছি। এন্ট্রি যেটা যেখানে যায় সুন্দর করে সব বসাই ফেলছি। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের সমন্বয় সলভ করা। প্রথম কাজ হচ্ছে সমন্বয় সলভ করা। প্রথমের সমন্বয় হচ্ছে ভিতরের সমন্বয়। প্রথম সমন্বয় হচ্ছে ভিতরের সমন্বয়। তাহলে ইজারা সম্পত্তি আমাদের দেয়া আছে, ইজারা সম্পত্তি আমার দেয়া আছে, ইজারা সম্পত্তি আমার দেয়া আছে 80,000 নাকি? ইজারা সম্পত্তি কত দেয়া আছে? 80,000। সো এই 80,000 কয় বছরের জন্য? এই 80,000 10 বছরের জন্য। তাহলে এই 80,000 যদি 10 বছরের হয়, এই 80,000 যদি 10 বছরের হয়, এই 80,000 যদি আমার 10 বছরের হয়, তাহলে এই 80,000 যদি আমার 10 বছরের হয়, 80,000, তাহলে আমার 1 বছরের কত? 10 বছরের হলে 1 বছরের 8,000। সো এই 8,000 টাকা আমি খরচ করে ফেলছি। আমি যে ইজারা নিয়েছিলাম 80,000 টাকা দিয়ে 8 বছরের জন্য সার্ভ পাওয়ার জন্য, সো 1 বছর তো আমি শেষ করছি, এটা তো ডিসেম্বরের অঙ্ক। সো আমাকে কি করতে হবে? এই 8,000 টাকা
একবার ৮০,০০০ থেকে মাইনাস ৮,০০০, এখানে মাইনাস, আরেকবার হচ্ছে তোমার পরিচালন ব্যয়ে যাবে এই ৮,০০০ টাকা। সো চলো আমরা পরিচালন ব্যয়ে বসাই দিয়ে আসি। এখানে আমরা লিখব ইজারা সম্পত্তির অবলোপন। ইজারা সম্পত্তি যেহেতু লিজ নেওয়া হয় এবং এটা প্রপার পাওয়া যায় না, তার জন্য এটাকে আমরা অবলোপন লিখি। কত লিখব? ৮০,০০০। কত লিখব? ৮০,০০০। ডান। ওকে, এরপর আমাদের এখানে কি আছে লক্ষ্মী ভাই? বিনিয়োগ। এইটা সূত্রটা চমৎকারভাবে দেখব। দেখো, বিনিয়োগ বলা আছে কত? ১৫,০০০। সো বিনিয়োগটা কয় বছরের হয়? কোনো তারিখ দেওয়া আছে? নাই, তার মানে ১ বছরের। সো ১ বছরে আমরা 10%-এ কত পাইলাম? ১৫০০। এইটা আমার পাওয়ার কথা। তাহলে আমি আগে থেকে বিনিয়োগের সুদ ১২০০ পাইছি। সো আগে থেকে যেহেতু আমি বিনিয়োগের সুদ ১২০০ পাইছি, তাহলে আমার বকেয়া কত? ৩০০। এই ৩০০ টাকা হচ্ছে আমার বকেয়া। তাহলে এই যে ১২০০ টাকা আমি আগে পাইছি, আমার পাওয়ার কথা ছিল ১৫০০, পাইছি কত? ১২০০। সেই ১২০০ থেকে আমার ৩০০ টাকা হচ্ছে বকেয়া আছে এখনো, কারণ আমার ১৫০০ পাওয়ার কথা, পাইছি ১২০০। সো এই যে ৩০০ টাকা আছে, এইটা একবার চলতি সম্পদে, আরেকবার অন্যান্য আয়ের সাথে যোগ হবে। একবার চলতি সম্পদে, আরেকবার অন্যান্য আয়ের সাথে যোগ হবে। কোথায় যোগ হবে লক্ষ্মী ভাই? অন্যান্য আয়ের সাথে। সো বিনিয়োগের সুদ এখানে আমরা লিখলাম অনাদায়ী। বিনিয়োগের সুদটা সবসময় কি লিখবা? অনাদায়ী লিখবা তোমরা। বিনিয়োগের সুদটা অনাদায়ী লেখাটা ভালো। তাহলে এখানে ৩০০ আমরা যোগ করে দিলাম, বাইরে গেল হচ্ছে ১৫০০। এই গেল আমার বিনিয়োগের সুদ। সো শিক্ষানবী সালামি ৪,০০০ ছিল, এখানে লিখে রাখলাম, আমরা কাজ করব ইনশাল্লাহ। সো আমাদের এখানে বিনিয়োগের সুদের কাজ শেষ, ইজারা সম্পত্তির কাজও শেষ। এই ৩০০ টাকা আরেকবার কোথায় যেত? চলতি সম্পদে যেত। এই ৩০০ টাকা আরেকবার কই যেত লক্ষ্মী ভাই? চলতি সম্পদে যেত। কোথায় যেত? চলতি সম্পদে। তাহলে এরপর হচ্ছে সমাপনী মজুত পণ্য। তো সমাপনী মজুত পণ্য হচ্ছে একবার কি হয়? সমাপনী মজুত পণ্য একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হবে সবার শেষে। বিক্রিত পণ্যের ব্যয় সবার শেষে বাদ হবে। বিক্রিত পণ্যের ব্যয় বাদ হবে, আরেকবার চলতি সম্পত্তিতে যাবে। সমাপনী মজুদ একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হবে, আরেকবার চলতি সম্পত্তিতে যাবে। সমাপনী মজুদ হচ্ছে ৩৯,০০০ টাকা। সমাপনী মজুদ পণ্য আমরা বসাই দিলাম ৩৯,০০০ টাকা ব্রেকেট দিয়ে। ডান। এটা কাজ শেষ। যেহেতু চলতি সম্পদে আমার নাই যাওয়া, সো যাওয়া লাগবে না। এরপর বলছে শিক্ষানবী সালামি হচ্ছে ৪ বছরের জন্য। শিক্ষানবী সালামি কয় বছরের জন্য? ৪ বছরের জন্য। লক্ষ্মী ভাই দেখো, শিক্ষানবী সালামি হচ্ছে আমার পরিচালন ব্যয়ে, ওখানে অন্যান্য আয় আছে যে, সেখানে আছে। সো শিক্ষানবী সালামি ৪ বছরের জন্য। আমরা হিসাব করি কয় বছরের? ১ বছরের। তাহলে আমার বাকি ৩ বছরের কি এখনো? অগ্রিম। আর বাকি ৩ বছরের এখনো কি? অগ্রিম। তাহলে বাদ অগ্রিম। ৪ বছরে ৪,০০০ টাকা হইলে আমার ১ বছরে কত অগ্রিম আছে? ১,০০০ টাকা। ৩ বছরে কত? ৩,০০০ টাকা। তার মানে আমার শিক্ষানবীর সালামি, তাহলে আমার এখানে অগ্রিম কতটুকু আছে? ৩,০০০ টাকা। সো ৩,০০০ টাকা আমি এখান থেকে কি করলাম? বাদ দিয়ে দিলাম। আমার বাইরে গেল কত? ১,০০০ টাকা। বাইরে গেল কত? ১,০০০। কারণ শিক্ষানবীর সালামি আমার জন্য একটা আয়। তাহলে এই মাসে আমার ১,০০০ টাকা আমার আয় হয়েছে, তো ১,০০০ টাকা আমি লিখছি। সো বাইরে আমরা ১,০০০ টাকা লিখছি। ওকে লক্ষ্মী ভাই, ডান। শিক্ষানবী সালামির কাজও ডান। এরপর আমাদের বলছে কুরিন হিসাবে ১,০০০ টাকা অবলোপন করো। কুরিন হিসাবে ১,০০০ টাকা অবলোপন করো। এখন প্রথম কথা হচ্ছে এই কুরিনটা কি? কুরিন মানে হচ্ছে দেনাদার। দেনাদার কই আছে আমার? দেনাদার আছে হচ্ছে এখানে ১০,০০০ টাকা। দেনাদার আছে কত? দেনাদার আছে হচ্ছে আমার এখানে ২৯,৫০০ টাকা। দেনাদার আছে আমার ২৯,৫০০ টাকা। সো আমার এই দেনাদার আমি যখন বাকিতে বিক্রি করছি তখন তৈরি হয়েছে।
সো দেনাদার থেকে আমি হয়তোবা এই যে টাকাটা যেটা হচ্ছে আমার কুরিন 1500 টাকা, এটা আমি আদায় করতে পারবো না। দেনাদার থেকে আমি এই কুরিনের টাকাটা আদায় করতে পারবো না। দেনাদার থেকে এই কুরিনের টাকাটা আমি আদায় করতে পারবো না। যেহেতু আমি এই কুরিনের টাকাটা আদায় করতে পারবো না, তাহলে এটা আমার কি? এটা আমার একটা খরচ। তাহলে আমার দেনাদার হচ্ছে এখন কত? 29,500 থেকে 1500 গেলে 28,000। আর এই কুরিনটা আমার জন্য একটা খরচ। এই কুরিনটা আমার জন্য কি? খরচ। এই রেয়া মিলের সমন্বয়ের মধ্যে যে দুইটা কুরিন থাকে, একটা হচ্ছে কুরিন, একটা কুরিন সঞ্চিতি, এটা আমার জন্য কি? খরচ। তাহলে এই যে 1500 টাকা, এটা আমার জন্য খরচ। এটা আমাকে পরিচালন ব্যয়ে লিখতে হবে। কোথায় লিখতে হবে কি ভাই? পরিচালন ব্যয়। তাহলে এখানে আমরা লিখব নতুন কুরিন কত টাকা? 1500 টাকা। আর কোনো এখানে কিছু আছে? পুরাতন কোনো কুরিন সঞ্চিতি আছে? রেয়া মিলে কোনো পুরাতন কুরিন সঞ্চিতি আছে? না, রেয়া মিলে কোনো পুরাতন কুরিন সঞ্চিতি নাই। দ্যাটস ওয়াই আমরা ওটা আর মাইনাস করতে পারি না। রেয়া মিলে যদি পুরাতন কুরিন সঞ্চিতি থাকতো, তাহলে অবশ্যই এই কুরিন থেকে ওইটা বাদ হইতো। সো এখানে নাই বলে বাদ দিতে পারেনি। তাহলে আমরা এখান থেকে সবগুলো আমরা বসাই ফেললাম, যেগুলো আমাদের এখানে বসানো দরকার ছিল। আমরা বিনিয়োগের সুদ, ইজারার সুদ, কুরিন সুদ, শিক্ষানবী সালামি, মানে প্রত্যেকটা জিনিস করে ফেলছি। আর যেটা যেখানে যায় নাই সেটা সেখান থেকে আমরা ক্লোজ করে ফেলছি। যেটা যেখানে আমার দরকার ছিল না সেটা সেখান থেকে আমরা ক্লোজ করে ফেলছি, আমরা ওটাকে অ্যাভয়েড করে গেছি। দেন আমরা 3টা ছক করে 3 জায়গায় সবগুলো এন্ট্রি সাজাইছি, সবগুলো সমন্বয় ওখানে বসাইছি যেটা যেখানে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে লক্ষ্মী ভাই যোগ বিয়োগ করা। আর যোগ বিয়োগটা তো আমি অবশ্যই তোমাদের বলছি যে ভাই যোগ বিয়োগটা আমি তোমাদের কি করাবো? যোগ বিয়োগটা আমি হচ্ছে তোমাদের পিডিএফ দেখে করাবো, কারণ পিডিএফটা নিয়ে করলে সুবিধা হচ্ছে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে দেখো, প্রথম যে আমাদের সুনাম ছিল, এই যে সুনাম আমরা লিখছি হচ্ছে আমাদের ক নাম্বারে। তো সুনামের জায়গায় আমরা 80,000 টাকা লিখছি, সরি 30,000 টাকা লিখছি। ইজারা সম্পত্তি আমরা 80,000 লিখছি এবং ইজারা সম্পত্তি 1 বছরের ইউজ করছি, তার জন্য এটা হচ্ছে আমার 72,000 টাকা হয়েছে। সো এই 30 আর 72 যোগ করে হয়েছে কত? 1,02,000 টাকা। তোমরা এইটা দেখো লক্ষ্মী ভাই, এই যে ইজারা সম্পত্তি এখানে ছিল, ইজারা সম্পত্তি যদি আমার নির্দিষ্ট সম্পত্তিতে ছিল না, বাট এটা আমার ক নম্বরে ছিল। সো অবলোপন আমরা এখান থেকে কত? 8,000 টাকা কি করব? বাদ দিয়ে দিব। তাহলে এখানে কত থাকলো? ইজারা সম্পত্তি কত থাকলো? 72,000 টাকা। সো এই যে আমার 72,000 টাকা, তার সাথে আমরা হচ্ছে 30,000 যোগ করে দিলে 1,02,000 টাকা হচ্ছে আমার নিট সম্পত্তির মূল্য। 1,02,000 টাকা হচ্ছে আমার নিট সম্পত্তির মূল্য। ঠিক আছে লক্ষ্মী ভাই? গেল। সো আমরা এটা পাইছি, আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি ক নম্বর। সো আমাদের নিট সম্পত্তির মূল্য 1,02,000, কারণ হচ্ছে সুনামের কোনো অবলোপন বা কোনো কিছু ছিল না, সুনাম নিট সম্পত্তি হিসাবে এবং ইজারা সম্পত্তির অবলোপন ছিল, সেটা আমরা সেই হিসাবে বসাইছি। দেন আমাদের হচ্ছে মোট লাভ নির্ণয় করতে বলছে। মোট লাভ নির্ণয় করার জন্য আমরা প্রথমে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিয়ে 1,95,000 লিখছি। এইটা বের হয়েছে নিট বিক্রয়। এবার আমরা নিট ক্রয় বের করব। প্রারম্ভিক মজুত পণ্য বের করে দিছি। ক্রয়ের সাথে আমাদের কি ছিল? ফেরত ছিল। এই যে 82,000 টাকা, 85,000 টাকা থেকে 3,000 বাদ, এটা হচ্ছে আমার নিট ক্রয়, এটা আমার নিট ক্রয়। দেন আমাদের মজুরি ছিল 10,000, আমরা বসাইছি। সো এইগুলা সবগুলাই প্রত্যক্ষ খরচ, এগুলোকে সবগুলোকে কি বলে? প্রত্যক্ষ খরচ বলে। সো আমরা হচ্ছে এই 50,000-এর সাথে 82,000 এবং 10,000 যোগ করে এই যে আমরা 1,42,000 টাকা বের করলাম, এই যে আমরা 1,42,000 টাকা বের করলাম, এইটাকে বলে বিক্রয় যোগ্য পণ্য। কি পণ্য বলে? বিক্রয় যোগ্য পণ্য। বিক্রয় যোগ্য পণ্য বলতে বোঝায় যে পণ্যটা আমার বিক্রয় করার উপযোগী আছে, যে পণ্যটা আমার বিক্রয় করার উপযোগী আছে। সো এই পণ্যটা আমার বিক্রয় করার উপযোগী আছে। উপযোগী কত আছে লক্ষ্মী ভাই? উপযোগী আছে হচ্ছে আমার 1,42,000 টাকা। বিক্রয় যোগ্য পণ্য কত? তাহলে আমার 1,42,000 টাকা। সেখান থেকে আমি বিক্রি করি নাই, কতটুকু বিক্রি করি নাই? 39,000 টাকা। বিক্রি করি নাই কতটুকু? 39,000 টাকা। সো এই যে বিক্রয় করার উপযোগী পণ্য আমার হাতে ছিল 1,42,000, সেখান থেকে বিক্রি করি নাই 39, তাহলে বিক্রি করছি কত? বিক্রি করছি 1,03,000 টাকা। বিক্রি করছি কত? আমরা 1,03,000 টাকা বিক্রি করছি। কত? 1,03,000 টাকা। এই 1,03,000 টাকা হচ্ছে আমার বিক্রয়যোগ্য
বিক্রিত পণ্য, এই 1,03,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্য। বিক্রয়যোগ্য পণ্য থেকে মানে যা আমি বিক্রয় করতে পারবো সেখান থেকে যতটুকু করি নাই ওইটা মাইনাস করলেই তো আমার বের হয়ে গেছে কতটুকু করছি। তাহলে বিক্রয় করছি কত? 1,03,000। এই 1,03,000 টাকার পণ্য 1,95,000 টাকায় আসলে আমরা বিক্রি করছি। 1,03,000 টাকার পণ্য আমরা 1,95,000 টাকায় বিক্রি করছি। সো এই যে 1,95,000 টাকায় আমরা 1,03,000 টাকার পণ্য বিক্রি করছি, এখন আমার মোট লাভ বেড়েছে কত? এখন আমার মোট লাভ বেড়েছে কি ভাই? এই যে 92,000 টাকা হচ্ছে আমার মোট লাভ। এই 92,000 টাকাকে বলে আমার মোট লাভ। যদি বিক্রিত পণ্যের ব্যয় বড় হইতো তাহলে এটা হইতো ক্ষতি, মোট ক্ষতি। ডান, শেষ। এরপর আমরা বিষয়টা মানে মোট লাভ যেটা প্রশ্নে দেয়া আছে সেটা বলছি। পরিচালন ব্যয়গুলো সব বসাইছি, যোগ করে আমার পরিচালন ব্যয়গুলো হয়েছে 31,000। এটাকে বলে পরিচালন ব্যয়, মানে আমার যেটা ব্যবসায় পরিচালন করতে ডিরেক্ট লাগছে। সো এই 55 থেকে যখন আমরা এই পরিচালন ব্যয় 31,000 বাদ দিব থাকবে 24,500। এটাকে বলে পরিচালন মুনাফা। আর পরিচালন ব্যয় যদি বড় হয় তাহলে এটাকে বলতো পরিচালন ক্ষতি। ঠিক আছে? সো এটা হচ্ছে মুনাফা। দেন আমরা কি করছি লক্ষ্মী ভাই? দুইটা অন্যান্য আয় ছিল, একটা হচ্ছে আমাদের শিক্ষানবিশ সালামি, একটা হচ্ছে বিনিয়োগের সুদ। দুইটা আয় আমরা যোগ করে হয়েছে 2500। এই যে আমার পরিচালন মুনাফা তার সাথে আমরা এই 2500 টাকা যোগ করে 27,000 টাকা পাইছি নিট মুনাফা। যেহেতু এখানে কোনো অন্যান্য ব্যয় নাই তাই অন্যান্য ব্যয় আমরা বাদ দিতে পারিনি। আর এটা তো আমরা জোর করে আনতে পারবো না ভাই, পারবো? যা আমাদের দেয়া থাকবে আমরা তা বাদ দিব। সো এই হচ্ছে আমার নিট বিক্রয় মানে হচ্ছে পরিচালন ব্যয়, সেখান থেকে আমার বের হলো 24,000 পরিচালন মুনাফা। আর এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করলে আমার নিট মুনাফা। ঠিক আছে? সো এই ছিল আমাদের অঙ্ক, এবং এই অঙ্কটাই আমরা কি করলাম লক্ষ্মী ভাই? এই অঙ্কটাই আমরা হচ্ছে গিয়ে নিট সম্পদের পরিমাণ, মোট মুনাফা এবং নিট মুনাফা বা ক্ষতি আমরা বের করলাম। তিনটা পার্ট, তিনটা করে দিছে। কিভাবে করছি? প্রথমে যার যার সাথে সম্পর্ক আছে সমন্বয়গুলো ভালো করে দাগাই নিচ্ছি। আফটার দ্যাট হচ্ছে আমরা সমন্বয়গুলো দাগাই রেখে এবার প্রথম এন্ট্রি থেকে একদম শেষ পর্যন্ত পুরোটা বসাইছি সুন্দর করে, যেটা যেখানে যাবে আর যেটা যাবে না সেটা অ্যাভয়েড করে গেছি। দেন আমরা সমন্বয় একসাথে বসাইছি, কারণ কোনো সমন্বয় যদি আমি আলাদা আলাদা বসাই তাহলে বাদ পড়ার সম্ভাবনা থাকে। এখানে বাদ পড়ার সম্ভাবনায় তোমরা দেখছো আমার ক মিলে গেছে, এরপরে খ মিলছে, অটোমেটিক আমার গও মিলে গেছে। সো আমি বিশ্বাস করি তোমরা সবাই এটাকে অনেক বেশি পছন্দ করছো, তোমাদের সবার এটা ভালো লাগছে। তোমরা এভাবেই কনসেন্ট্রেশন সহকারে বারবার করে অঙ্কগুলো করার চেষ্টা করো। তোমাদের সবার প্রতি সবসময় যেমন শুভেচ্ছা এবং ভালোবাসা থাকে সেটা রেখে আমি নাজবুল ইসলাম তোমাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।